সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন নাকি ভালো নেই। কারণ ভালো থাকার মতো কোনো খবর আমাদের হাতে নেই। আজ এমন এক রিপোর্ট নিয়ে হাজির হয়েছি যা পড়ার পর আপনার রক্ত গরম হতে বাধ্য, এবং সেই ধরনের একটা রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতিসংঘের সর্বশেষ মুদ্রাস্ফীতি বিষয়ক রিপোর্ট কার্ড আমাদের হাতে এসেছে। আর সেই রিপোর্টে কি আছে জানেন? বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার এক বিব্রতকর ব্যতিক্রম প্রতিবেশী। ভারত, নেপাল, ভুটান, এমনকি দেউলিয়া হওয়া পাকিস্তান আর শ্রীলঙ্কা পর্যন্ত তাদের অর্থনীতি টেনে তুলেছে, মুদ্রাস্ফীতি 5% নিচে নামিয়ে এনেছে। আর আমরা আমরা তালিকার একেবারে নিচে। ডাস্টবিনে পড়ে আছে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা। জুলাই তথাকথিত বিপ্লব, জুলাই সন্ত্রাসের পর আর নয়া বন্দোবস্তের পর যারা স্বপ্ন দেখেছিলেন, আজ তাদের জন্য জাতিসংঘের এই রিপোর্ট এক বিশাল চপেটাঘাত। নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে শুরু করে একগাদা হাই প্রোফাইল উপদেষ্টা, এই সরকার কি করেছে এই দেশটাকে, কিভাবে ছিন্ন ভিন্ন করেছে, দেশটাকে ধ্বংস করেছে, তার নমুনাই কিন্তু আমরা আজকে দেখব দর্শক। সাধারণ মানুষের পেটে লাথি মেরে তোরা কোন স্বর্গ করেছস, সব মুখোশ টেনে আজকে তুলে ধরার চেষ্টা করব। পরিসংখ্যানগুলো দেখুন। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি আপনার পকেটের রক্তক্ষরণ। 2025 সালে বাংলাদেশের মুদ্রাস্ফীতি 8.9%। পাশের দেশ ভারত কত জানেন? মাত্র 2%, 2.7%। শ্রীলঙ্কায় 0.6%। এবং শ্রীলঙ্কায় কয়েকদিন আগে দেউলিয়া, এই শ্রীলঙ্কায় কিন্তু কয়েকদিন আগে কি দেউলিয়া হয়ে গিয়েছিল, আমরা যেটা জানি। আপনি চার্টটা একটু দেখাই, আমাদের চার্টটা একটু দেখেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, বাংলাদেশের মুদ্রাস্ফীতি হচ্ছে 8.9, এবং 2026 সালের যেটা পূর্বাভাস এখন দেওয়া হচ্ছে যে 7.1-এ যাবে, যেটা ভয়াবহ। ভারত হচ্ছে 2.7, এবং সামনে যেটা হতে পারে 4.2 স্থিতিশীল। শ্রীলঙ্কা 0.6। তাদেরটা সামনের বার হওয়ার যেটা সম্ভাবনা আছে 3.5 পর্যন্ত, যেটা পুনরুদ্ধার আর কি বলা যাবে। এবং আপনি দেখেন ইয়ের অবস্থা কি, পাকিস্তানের অবস্থা হলো 6.0, যেটা এখন রয়েছে আপনার পাকিস্তানে মাত্র রয়েছে, যেটা আমরা শ্রীলঙ্কায় যেটা দেখতে পাচ্ছি, পাকিস্তানে এখানে রয়েছে মাত্র 4.0। এবং তাদের সামনের যে প্রজেকশন আছে সেটা হচ্ছে 6.0, যেটা নিয়ন্ত্রিত। তাহলে আমাদের অবস্থানটা কোথায়? জাতিসংঘের পূর্বাভাস বলছে 2026 সালেও আমাদের কপালে সুখ নেই। 2026 সালেও বাংলাদেশের মুদ্রাস্ফীতি থাকবে 7.1%, যা পুরো দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ। অথচ সারা বিশ্ব যখন ঘুরে দাঁড়িয়েছে, আমরা তখন উল্টো পথে হাঁটছি। এই হচ্ছে ইউনূসের ম্যাজিক। ম্যাজিকের বাংলাদেশ। ম্যাজিক দেখতে দেখতে দেশের ফকিন্নি ভিখারি, ভিখারির চেয়ে ভিখারি হওয়ার পথে রয়েছে আমাদের জনগণ। এখনো কবে ঘুরে দাঁড়াবে আমরা জানি না। এই যে ভিখারি হচ্ছে, ভিখারি থেকে কিভাবে আমরা বাঁচবো, এই চিন্তা কিন্তু কারোর মধ্যে নেই। আপনারা যত ছাড় দিয়ে যাচ্ছেন, এই ইউনূস কিন্তু তত আপনাদের পেয়ে বসছে। 1 বছর আগে যে বাজারে আপনি 10,000 টাকায় কেনাকাটা করতেন, বাজার করতেন, এখন সেই একই বাজার আপনাকে করতে লাগবে 15,000 টাকা। মাসের শেষে সঞ্চয় তো দূরের কথা, ঋণের জালে জড়িয়ে পড়েছে মধ্যবিত্ত। শিক্ষক, দিনমজুর, রিক্সা চালক, কারো মুখে হাসি নেই। এই কি তবে সেই নতুন বাংলাদেশ, যেটিকে মানে যেখানে আমাদের হচ্ছে টিকে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, এবং কঠিন হয়ে গেছে, এবং এটাই হচ্ছে জীবনের সবচেয়ে বড় ট্যাক্স হয়ে দাঁড়িয়েছে। আমাদের শাসকরা প্রায় বৈশ্বিক সংকটের দোহাই দেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট, এসব তো ভারত শ্রীলঙ্কার জন্য একই ছিল, তাই নাকি? নাকি আমার তাদের জন্য আবার আলাদা বিশ্ব আছে? তাহলে তারা পারলো, আমরা কেন পারলাম না? শ্রীলঙ্কায় 2021 সালে 49% মুদ্রাস্ফীতির কবলে ছিল। মানুষ রাস্তায় নেমে প্রেসিডেন্টকে নেমেছিল, এবং সেখানে প্রেসিডেন্টও কিন্তু পালিয়েছিল। কিন্তু তারা কি করেছে? তারা কার্যকর নীতি নিয়েছে, বাজার নিয়ন্ত্রণ করেছে। আজ তারা 0.6% দাঁড়িয়ে। পাকিস্তান 30% থেকে 4% নামিয়ে এসেছে। আর বাংলাদেশ টানা 18 মাস ধরে 8%-এর উপর আটকে আছে। কেন এই পার্থক্য? কারণ এই দেশগুলোর প্রশাসন কাজ করছে, আর আমাদের এখানে চলছে থিওরিটিক্যাল ট্যাক্স এক্সপেরিমেন্ট চলছে। থিওরিটিক্যাল একটা এক্সপেরিমেন্ট চলছে, মানে জনগণের উপরে, মানে গিনিপিগ টেস্ট চলছে, এবং জনগণকে গলা টিপে মেরে ফেলার সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে করা হচ্ছে। নীতি নির্ধারকরা এসি রুমে বসে বড় বড় কথা বলছেন, আর সাধারণ মানুষ বাজারের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। জাতিসংঘের রিপোর্টে আমাদের বলা হয়েছে আঞ্চলিক ব্যতিক্রম, অর্থাৎ আমরা এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে পচা অর্থনীতি। 2024 সালের জুলাইয়ের পর থেকে আমরা কি দেখলাম? একদল মানুষ ভাবলো নোবেলজয়ী আসলেন,
এখন সব জাদুর মতো ঠিক হয়ে যাবে। বাস্তবতা কি পেলাম? গত ২ মাসে মুদ্রাস্ফীতি আবার বাড়তে শুরু করেছে, সুদের হার বাড়ানো হয়েছে, আর শুল্ক কমানো হয়েছে, কিন্তু বাজারে তার কোনো প্রভাব নেই। আছে দর্শক? এই যে কথাটা বলছি যে ১০,০০০ টাকায় যে বাজার করতেন, সেই বাজারটা এখন কিন্তু ১৫,০০০ টাকায় হচ্ছে না। এবং প্রত্যেকটা মানুষের, আপনি দেখেন যারা বাংলাদেশে আছেন, আমি খবর নিয়েছি, প্রত্যেকটা মানুষের একই অবস্থা। মানে তারা জীবনটা বেঁচে থাকাই মানে দায় হয়ে গেছে। তাদের যে ইনকাম, সেই ইনকামে আসলে তাদের সমাজ, সংসার, পরিবার চলছে না। অনেকে বাচ্চা-কাচ্চা স্কুলে ভর্তি করা বন্ধ করে দিয়েছে। মানে এটা আপনি মানে পড়ানো বন্ধ করে দিয়েছে। কারণ তারা বাচ্চাদের এখন পড়াতে পারতেছে না। স্কুলের যে প্রণোদনা ছিল সেগুলো নেই। মানে কোনো জায়গাতে যে শান্তি সেটা কিন্তু নেই। কেন নেই? কারণ প্রশাসন কোনো ধরনের নিয়ন্ত্রণ কিন্তু নেই। শুল্ক কমালে লাভ হচ্ছে আমদানিকারক সিন্ডিকেটের, সাধারণ মানুষ ৳১ কম দামে পণ্য পাচ্ছে না। পাইকারি বাজারে যে সিন্ডিকেট আগে ছিল তারা এখনো বহাল তবিয়তে আছে। শুধু মালিকানা বদল হয়েছে। কৃষকরা ন্যায্য দাম পাচ্ছে না। অথচ শহরে ক্রেতাদের চড়া দাম দিয়ে কিনতে হচ্ছে। মাঝখানে এই দালালি আর সিন্ডিকেট ভাঙার কোনো দৃশ্যমান উদ্যোগ এই পাপেট সরকারের, পিচার সরকারের কিন্তু নেই। এই রক্তচোষা, এই টেরোরিস্ট ইউনূস সরকারের এই ধরনের কিন্তু মানুষের জীবনের মান উন্নয়ন করার কোনো পদ্ধতি তার কাছে কিন্তু, বা কোনো কর্মকাণ্ড কিন্তু তার নাই। এটি কোনো বৈশ্বিক ধাক্কা নয়। এটি প্রশাসনিক পঙ্গুত্ব। যখন কোনো নীতি নির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়নের আগেই পরিবর্তন হয়, তখন বাজার বুঝতে পারে সকল সরকার এই যে দুর্বলতা, যে সরকার যে দুর্বল, এটা মানে বাজারও বুঝতে পারে। আর সেই সুযোগটাই নিচ্ছে অসাধু এই যে ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা একে সামষ্টিক অর্থনীতির সূচক বলেন, কিন্তু আমি একে বলি দরিদ্র উৎপাদন যন্ত্র। প্রতিটি মূল্যবৃদ্ধি মানে একজন শিক্ষার্থীর স্কুল থেকে ঝরে পড়া, প্রতিটি মূল্যবৃদ্ধি মানে একজন অসুস্থ বৃদ্ধের ওষুধ কিনতে না পারা। মধ্যবিত্ত পরিবারগুলো এখন তাদের জীবনমান কমাতে বাধ্য হচ্ছে। মাংস, মাছ এগুলো তো অনেক দূরের ব্যাপার। দূর কি বাদ! আর লাক্সারি আইটেম, ওগুলো তো জীবনে মানে গত ১৫ মাসে বহুত লোক লাক্সারি আইটেম, ইভেন একবেলা গরুর মাংস খাওয়ায়, যে কোরবানি ছাড়া গরুর মাংস মানে মানুষ কিনে খাইছে, কয়জন মানুষ কিনে খাইছে এটা হাতে গুনলে পাওয়া যাবে। মানুষ এখন একবেলার খাবার বাদ দিতে বাধ্য হচ্ছে। অনেকে একবেলা খাচ্ছে না। এই যে নীরব দুর্ভিক্ষ চলছে, এর দায় কে নিবে? উপদেষ্টাদের প্রাচুর্য থাকলে সাধারণ মানুষের খাবারের কোনো সক্ষমতা নিশ্চিত করতে তারা ব্যর্থ। জাতিসংঘের এই রিপোর্ট আসলে এই সরকারের শাসনের একটা রিপোর্ট কার্ড। আর তাতে লাল কালিতে ফেইল, ফেইল, ফেইল ছাড়া, ০০ ছাড়া 000। ওই যে রক্তচোষা ইউনূস, টেররিস্ট ইউনূসের 000 যে থিওরি, বিশ্বকে সে জিরো বানাবে। বাংলাদেশ থেকে জিরো বানানো শুরু হয়েছে। এখন এর মাধ্যমে সে বিশ্বকে জিরো বানানোর একটা থিওরি নিবে। এই টেবিল, এখানে আমরা যে টেবিলটা উল্লেখ করেছি আপনাকে দেখিয়েছি, সেটা তো দেখছেন। মানে এই টেবিল যদি আপনারা দেখেন, লজ্জায় মাথা কাটা যাওয়ার কথা। আমাদের একঘরে করে দেওয়া হয়েছে। ভারত, নেপাল, ভুটান সবাই মুদ্রাস্ফীতি ৫% নিচে এনেছে, আর আমরা এখনো ৮% উপরে। আসলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বলতে কিছু অবশিষ্ট নাই। জুলাইয়ের উত্তাল সময়ের পর, সন্ত্রাসী হামলার পর দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে বাজার তদারকি সবকিছু একের পর স্থবিরতা নেমে এসেছে। এই সরকার গিয়েছে, আর সরকার এসেছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। বরং জাতিসংঘের তথ্য অনুযায়ী আমরা এখন অন্ধকারের দিকে, বা অন্ধকার থেকে অন্ধকারতর গভীরের দিকে যাচ্ছি। পরিশেষে বলতে চাই, স্লোগানটা, এই স্লোগান দিয়ে পেট কিন্তু ভরে না। ভরে কি? বিপ্লব বা সংহতি সবই অর্থহীন হয়ে পড়ে যখন সাধারণ মানুষের ৩ বেলা খেতে পারে না। এই রক্তচোষা ইউনূস, টেররিস্ট ইউনূসের সরকার, তার উপদেষ্টারা যদি মনে করেন তারা শুধু বড় বড় আন্তর্জাতিক সেমিনারে ভাষণ দিয়ে দেশ চালাবেন, তবে তারা বোকার স্বর্গে বাস করছেন। জাতিসংঘ এবার দালিলিক প্রমাণ দিয়ে দেখিয়ে দিল আমরা কত বড় ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছি। ২০২৬ সালেও যদি একই অবস্থা থাকে, তবে দেশ এক ভয়াবহ সামাজিক অস্থিরতা তৈরি হবে, এবং দুর্ভিক্ষ অবশ্যভাবী, এবং লাখ লাখ মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মারা যাবে। সিন্ডিকেট ভাঙুন, মাঠ পর্যায়ে নজরদারি বাড়ান, সস্তা জনপ্রিয়তা রাজনীতির বাস্তবের অর্থনীতি মনোযোগ দেন। ইনক্লুসিভ নির্বাচন ছাড়া এগুলো আসলে কোনো কিছুই সম্ভব না। এবং সামনে যেটা হচ্ছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন হচ্ছে, একতরফা নির্বাচন হচ্ছে, এর পরবর্তীতে দেশ আরো ভয়ঙ্কর স্থিতির দিকে যাবে। কারণ এই এখন যে পরিস্থিতি আছে, এখান থেকে উত্তরণ ঘটবে না যদি ইনক্লুসিভ নির্বাচন না হয় এবং আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন হয়। কারণ তখনও দেশে সেই অস্থিরতা থাকবেই, এবং সেই অস্থিরতায় মানুষের নিরাপত্তা থাকবে না।
মানুষের জীবনমানের কোনো অস্তিত্ব থাকবে না, এবং মানুষ সামাজিক নিরাপত্তা যদি না থাকে তাহলে অর্থনীতি কিন্তু আগাবে না। যদি এই যে ইতিহাসের পাতায় এই শাসন ব্যবস্থা একটি ব্যর্থ এক্সপেরিমেন্টাল হিসেবে চিহ্নিত থাকবে, এবং ইউনূস একটা ব্যর্থ সরকার হিসেবে সকলের কাছে এই বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম স্বর্ণাক্ষরে না, কালির অক্ষরে লেখা থাকবে। এবং বাংলাদেশে এই এই বাংলার পতনের পর মির্জাফরের পরে যদি আরেকটা মির্জাফরের নাম লেখা হয় ইতিহাসের পাতায়, তাহলে সেই পাতাটা সেই নামটা থাকবে এই টেররিস্ট ইউনূস। দর্শক, আপনারা কি মনে করেন এই আকাশচুম্বী মুদ্রাস্ফীতির জন্য কি বর্তমান সরকারের নীতির ব্যর্থতা দায়ী, নাকি সিন্ডিকেট, নাকি ইউনূসের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তার রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা এবং আমদানি রপ্তানি সকল জায়গার ব্যর্থতার ফলাফল হচ্ছে এটা? ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষের কাছে পৌঁছায়, এই হাহাকার মানুষ জানতে পারে। আজ এ পর্যন্তই। সাবধানে থাকুন, সচেতন থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি শেয়ার করবেন এবং সর্বোচ্চ মানুষকে কাছে পৌঁছানোর চেষ্টা করবেন।